আমি একটু মার্কেটে যাচ্ছি, এগুলোতে কার্বন জমেছে, একটু পরিষ্কার করে রাখিস। কিরে, পারবি তো? দেখো গুরু, ইনসাল্টিং করো না। রেডিও, টেপ রেকর্ডার, টেলিভিশন, ভিসিপি, ভিসিআর সবকিছু খুলে আবার লাগিয়ে দিতে পারি। হেড কোল্ড অ্যান্ড গো। মাথা ঠান্ডা করে বাজারে যাও। ও, তোর এই ভুলভাল ইংরেজি ঠেলায় না আমি 2-1 বছরের মধ্যে পাগল হয়ে যাব। 2-1 ইয়ার? তার আগেই তো আমি কোথায় যাবি? সাহেবস ল্যান্ড, আমেরিকা। ওখানে চাকরির জন্য একটা ইনসোলেশন করেছি, মানে দরখাস্ত করেছি। দরখাস্তের ইংরেজি ইনসুলেশন নয়, অ্যাপ্লিকেশন। ও, তা তুমি যখন বুঝতে পেরেছো তখন আমেরিকান সাহেবরা বুঝতে পারলি হলো। তবে ইংরেজিটা আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, মানে একটু অভ্যেস করতে হবে। প্র্যাকটিস নয়, প্র্যাকটিস। দেখলে, তুমি বাঙালি হয়ে যখন বুঝতে পারছো, ওরা সাহেব, ওরা তো আরো ভালো বুঝতে পারবে। গো গো। বিদেশের ব্যাপারে কিচ্ছু বোঝে না। শুনুন, আপনার নাম? ওই বিউটিফুল রেড চক্রবর্তী। কি? মানে আমার আসল নাম সুন্দরলাল চক্রবর্তী। বিউটিফুল মানে সুন্দর, রেড মানে লাল, আর চক্রবর্তী আমার পদবী। আচ্ছা মিস্টার বিউটিফুল রেড চক্রবর্তী, হ্যাঁ বলুন। এটা সৌরভের দোকান তো? সৌরভ? হ্যাঁ। মানে সেন্ট? নো সেন্ট শপ, দিস ইজ রেডিও শপ, টেলিভিশন শপ। নো সি? মানে এটা 56 রাসবিহার এভিনিউ তো? ইয়েস। নো সি সাইনবোর্ড? তার মানেই তো এটা সৌরভের দোকান। সৌরভের বাবার দোকান? বাবার দোকান মানেই ছেলের দোকান। লেডিস হকি টিম, ফরেন প্লে গোয়িং। বিদেশে খেলতে যাচ্ছেন বুঝি? ইউ সি গুড প্লেয়ার, আপনাদের দেখলেই বোঝা যায়। চেহারা দেখে কি সব বিচার করা যায়? আগে খেলাটা দেখুন, তারপর বুঝবেন আমরা কত বড় প্লেয়ার। এই এই এটা বলছেন কি? Let's go. Long live! Long live! Long live! Long live! Long live! টেলিভিশনে অনেক হকি খেলা দেখেছি, কিন্তু টেলিভিশন নিয়ে এমন হকি খেলা আগে কখনো দেখিনি। এমন খেলা খেলেছে আমার হাতটা শুদ্ধ ভেঙেছে। ও বাবা, গুরু! তিথি ভুল ঠিকানা দিয়েছে। হ্যাঁ, যে দোকান তোরা ভাঙচুর করেছিস সেটা সৌরভের নয়। কি বলছিস তুই? তিথি চায় না সৌরভের কোনো ক্ষতি হোক। কেন? তিথি সৌরভকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসার জন্য দেখছিও আমাকেও খুন করতে পারে। দিদি তুই কি করছেন আপনি? এটা আমাদের দু বোনের ব্যাপার, আপনি দয়া করে নাক গলাবেন না। নারী মুক্তি আন্দোলনের পুরোভাগে থেকে একটা পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে যে অন্যায় তুই করেছিস, এটা তার জন্যে। মনের মানুষকে বাঁচাবার জন্য ভুল ঠিকানা দিয়ে তুই আরেকজনের ক্ষতি করেছিস, এটা তার জন্যে। সমিতির সাথে তুই বেইমানি করেছিস। আজ থেকে সমিতির সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি তোর সদস্যপদ খারিজ করলাম। কি ব্যাপার বলো তো?
সেদিন কলেজে দিদির সঙ্গে তোমার গন্ডগোল হওয়ার পর তোমাকে সাহায্য করার জন্য দিদি তোমার ঠিকানা চেয়েছিল। তোমাকে বাঁচানোর জন্য আমি যে ঠিকানা দিই সেটা একটা রেডিও টেলিভিশনের দোকান। ওরা সবাই গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এখন সত্যিটা জানতে পেরেছে, তাই একটা ছোট্ট মিথ্যের জন্য অনেক সময় 10টা জীবন নষ্ট হয়ে যায়। জানি না তোমার এই মিথ্যের জন্য সে বেচারার কতখানি ক্ষতি হয়েছে, আর সেটা জানতে আমার সেই ঠিকানায় যাওয়া খুবই দরকার। নো এনিমি, ওয়াই ব্রেক? কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, অথচ দোকানটা একেবারে বুলডোজারতে ভেঙে গুঁড়ি দিয়ে চলে গেল। অনলি লেডিস, মহিলা বলে আমি কিছু বলিনি, নইলে ব্লো টু ব্লো ঘুষে মেরে একেবারে। গুরু, লেডিস হকি টিমের ক্যাপ্টেন এসেছে। সেদিন তো আপনি দোকানে ছিলেন না? আপনি কি দোকানের মালিক? মা কালী দেবী, আমি না। উরে বাবা, গুরু সেদিন দোকানের হাড়গোড় ভেঙেছে, আজ দোকানের মালিকের হাড়গোড় ভাঙতে এসেছে। তুমি তোমার বডি সামলাও, আমি আমার ব্রেক বডি নিয়ে এখান থেকে কেটে পড়ি। উরে বাবা। সুন্দর, সুন্দর। সেদিনের ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার একটা প্রশ্নের জবাব দেবেন? আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিলেন? অপরাধ আপনার নয়, আমার। আপনি তো শুধু একটা ভুলের শিকার, আর ভুল যখন আমারই, তখন ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। সবকিছুর ক্ষতিপূরণ দিতেই আমি আজ এসেছি। ক্ষতির পরিমাণটা না জেনে ক্ষতিপূরণ দেবেন কি করে? আসুন, আসুন আমার সঙ্গে। ইনি আমার মা। নমস্কার। 20 বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আমার জীবন বাঁচিয়ে রেখে মার অপারেশনের জন্য টাকা জোগাড় করছিলাম, কিন্তু আপনার একটা ভুল আমাকে নিঃস্ব করে দিল। ক্ষতিপূরণের কথা বলছিলেন না আপনি? আমার 20 বছরের আশা স্বপ্ন কি দিয়ে পূরণ করবেন আপনি? কারো দয়া আমি চাই না, আমার ক্ষতি আমি নিজেই পুষিয়ে নিতে পারবো। শুধু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মা যেন ততদিন বেঁচে থাকেন। মা গো, তোমার অপারেশন করাতে আমি পারলাম না তোমায় ভালো করতে। তোমার মুখ থেকে জানতে পারলাম না আসলে আমরা কে, কি আমাদের ঠিকানা। মাগো, ভাগ্য আমাকে অন্ধকারই রাখতে চায়, জানাতে চায় না কি আমার পরিচয়, কি আমার বাবা। অরিন্দম, চিনতে পারছিস না? আমি তোর শঙ্কর দা। আমার আজকের এই সবকিছু তোর জন্য অরিন্দম। তোর লটারি 30 লাখ টাকা ব্যবসায় খাটিয়ে একের পর এক আমি ফ্যাক্টরি, মিল, বাড়ি, গাড়ি সব করেছি। ব্যাংক ব্যালেন্স করেছি 5 কোটি টাকা। দুঃখ শুধু একটাই, চালাক হতে পারিনি। তাই তো সব সম্পত্তি আমার নিজের নামে না করে তোর নামে করেছি। আমি শুধু 20টা বছর এগুলো আগলে রেখেছি। অরিন্দম, শঙ্করদা, শঙ্করদা, একদিন টাকার জন্য আমি আমার ছেলেকে পরের হাতে তুলে দিয়েছিলাম।
সেই টাকাই যখন আজ আমার কাছে ধরা দিয়েছে, তখন আমার ছেলেকে আমি আর পরের কাছে পড়ে থাকতে দেব না, পড়ে থাকতে দেব না। তুমি অরিন্দম না? আগে হ্যাঁ স্যার, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল। আমি আমি আমার আমার ছেলেকে নিতে এসেছি স্যার। ও, আপনার আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। পরের ছেলেকে যে নিজের ছেলের মতো মানুষ করতে পারে, সেই মহৎ মানুষের দয়ার দান আমি কিভাবে শোধ করতে পারবো আমি জানি না। তবে তবে এইটুকু বলবো, আমার গায়ের চামড়া দিয়ে আপনার পায়ের জুতো বানিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। আর বলুন, আর বলুন। বাধা দেবেন না স্যার, আমাকে আমাকে বলতে দিন। জেলের জেলের 4 দেয়ালের শত যন্ত্রণার মধ্যেও আমার একটাই সুখ ছিল, যার স্নেহের ছায় আমার সন্তানটি বেড়ে উঠেছে তিনি মানুষ নন, দেবতা। অরিন্দম, আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি স্যার, আমি জানি এত বছর যাকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন তাকে ফিরিয়ে দিতে আপনার কষ্ট হবে, কিন্তু কিন্তু আমার কথা ভেবে দেখুন স্যার, কি পেয়েছি আমি? সব পেয়েও সব হারিয়েছি। সন্তান থেকেও আমি সন্তান হারা। আমি এমনই এক হতভাগ্য বাবা যা নিজের ছেলেও তাকে চেনে না। ওকে ডাকুন, আমার পরিচয় দিয়ে বলুন আমি সেই অসহায় বাবা। ওকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমার কোনো দোষ ছিল না। ওকে ওকে বুঝিয়ে বলুন পয়সার লোভে নয়, আমি যা করেছি ওর মায়ের ইচ্ছা পূরণের জন্য করেছি। ও যেন আমার ভুল না বোঝে, ঘৃণা না করে। অরিন্দম, তোমার চোখের জল আর বুকের হাহাকার আমি আমার জীবনের বিনিময়ে শোধ করতে রাজি আছি, কিন্তু এই সেই দলিল স্যার, যেটা একদিন জোর করে আপনি আমায় দিয়েছিলেন, যাতে আপনার পুরো সম্পত্তির মালিক আমার ছেলেকে বানিয়েছিলেন। নিন, রাখুন স্যার। সেদিনও এসবের প্রয়োজন ছিল না, আজও নেই। আজ আজ আপনার আশীর্বাদে আমি আমি অনেক টাকার মালিক। আমার আমার খোকাকে ফিরিয়ে দিন স্যার। তোমার সন্তানকে মানুষ করার জন্য তোমার এই কৃতজ্ঞতা আর মিনতি আমায় বাধ্য করছে সত্যি কথা বলতে। তুমি জেলে যাওয়ার পর কাজলের কোলজুর এক সন্তান আসে, আমার সন্তান, আমার ছেলে। তারপর হঠাৎ একদিন কাজল কাউকে কিছু না বলে তোমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কি বলছেন আপনি? নিজের ছেলেকে ফেলে আমার খোকাকে নিয়ে চলে গেছে? কোথায় গেছে? আমি জানি না, অনেক খুঁজেছি, হদিশ পাই। কিন্তু কেন? এই একটি প্রশ্নের জবাব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই একটি প্রশ্নের জবাব আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে। এই একটি প্রশ্নের জবাব দেবার ভয় আমি আমার সন্তানের কাছে শামুকের মতন গুটিয়ে থাকি।